ইন্টারভিউ পিঠে ইন্টারভিউ, একটা ইন্টারভিউ আসছে, তারপরে আরো একজন তার মতো করে তার ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন। ঘটনা এমন একটা পর্যায়ে চলে গেছেন যে আসলে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল তারা যেই বক্তব্য যেভাবে যে মাধ্যমে, কখনো ভিডিও বার্তার মাধ্যমে, কখনো ইন্টারভিউর মাধ্যমে দিয়েছেন, তাতে যথেষ্ট বিতর্কের জায়গা তৈরি হয়েছে। তামিম ইকবাল যা বলার বলেছেন, তামিম ইকবালকে প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না। সেই প্রশ্ন করার সুযোগ হলে নিশ্চয়ই তাকে আমি প্রশ্ন করব, কিন্তু সাকিব আল হাসানকে প্রশ্ন করার সুযোগ ছিল। সেই প্রশ্ন সঞ্চালক করেছেন, সাকিব বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট আমার কাছে যেটা মনে হয়েছে, সাকিব আল হাসানের টি স্পোর্টসে দেয়া সবশেষ গেল রাতের ইন্টারভিউতে, সেটা হচ্ছে তামিম ইকবালের ইস্যুতে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেখানটায় তার কোনো ধরনের ইনপুট ছিল না। আবারও বলছি, তামিম ইকবালের ইস্যুতে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেখানটায় তার ইনপুট ছিল না। তামিম ইস্যুর ব্যাপারগুলো তিনি আসলে জানেনই না, তিনি ইনভলভ না পুরো ব্যাপারটার সাথে। আমি সাকিব আল হাসানকে বিশ্বাস করতে চাই, শতভাগ আমি সাকিব আল হাসানকে বিশ্বাস করতে চাই, সাকিবকে আমি বিশ্বাস করি। কিন্তু এই বিশ্বাস করার পর কিছু জায়গায় আমার প্রশ্ন জেগেছে, যে প্রশ্নগুলোর উত্তর আসলে খোঁজার চেষ্টা করেও শেষ পর্যন্ত পাওয়া যায়নি। সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ওয়ার্ল্ড কাপ। অন্তত ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন, এটা সাকিব নিজেই বলেছেন। এরপর তিনি ওয়ার্ল্ড কাপ শেষ, তার ক্যাপ্টেন্সি ওয়ানডেতে অন্য ফরম্যাটে কি হবে তিনি আর করবেন না, তাই তো? ক্যাপ্টেন সাকিব আল হাসান একটা কথা বলেছেন, ক্যাপ্টেন হিসেবে বলেছেন যে আসলে ক্যাপ্টেনের রোলটা শুধুমাত্র মাঠ চালানো না। যখন একজন ক্যাপ্টেন মাঠকে রান করেন সেটা হচ্ছে একদম লাস্ট স্টেজ, তার আগ পর্যন্ত একটা দলের ভেতরের অবস্থা কি, সেখানকার অ্যাটমসফিয়ার কি, সেখানকার পরিবেশটা ঠিক রাখা যায় কিভাবে, ড্রেসিং রুম, প্লেয়ার্স ম্যানেজমেন্ট, সবকিছুই গুরুত্বপূর্ণ। এবং এগুলো করার পরে একজন ক্যাপ্টেন সাকসেসফুল হন যখন তিনি ফিল্ড ম্যানেজমেন্ট করেন, সাকসেসফুলি রেজাল্ট আসে। তাই তো আমি যদি বলি, মোটামুটি সাকিবের ভাষ্যটাকে এভাবেই আমরা পেয়েছি। আমার প্রশ্নের জায়গাটা ঠিক সেখানটায় যে সাকিব তামিম ইকবালের ইস্যুতে বলছেন যে তামিমের ব্যাপারে তার কোনো ইনপুট নেই। খুব ভালো কথা, তামিমের বাদ পড়া, তামিমকে বাদ দেয়া, তামিমকে ওপেনিং এর জায়গায় নিচে খেলানো, অথবা ওই পার্টিকুলার ম্যাচে তামিম খেলবেন না এরকম অফার দেয়, কোনোটাতেই তার কোনো ধরনের ইনভলভমেন্ট নেই। তাহলে যখন বিশ্বকাপের দলটা দেয়া হলো, আবারও বলছি, যখন বিশ্বকাপের দলটা দেয়া হলো, ওই বিশ্বকাপের দলে যদি তাসকিন আহমেদ না থাকতেন, কিংবা মুস্তাফিজ না থাকতেন, কিংবা মুশফিক না থাকতেন, হৃদয় না থাকতেন, অথবা নাজমুল শান্ত না থাকতেন, সাকিব আল হাসান কি জিজ্ঞেস করতেন কিনা? যারা আসলে তাকে ইনভলভ করেনি পুরো প্রক্রিয়ার সাথে, তার ভাষ্য মতে এটা হচ্ছে তার অজানা। যারা ডিসিশন নিয়েছে তারাই জানে ব্যাপারটা, তারাই ভালো বলতে পারবে। তাহলে তামিমের জায়গায় যদি নাজমুল শান্ত বাদ পড়তেন, হৃদয় বাদ পড়তেন, অথবা মুশফিক, অথবা তাসকিন, অথবা মুস্তাফিজ, সাকিব কি জানার চেষ্টা করতেন কেন বাদ পড়লেন? ক্যাপ্টেনকে তো অনেক কিছুর সাথে ইনভলভ থাকতে হয়। মাঠের খেলাটা, কিংবা মাঠে যে খেলাটা আমরা দেখি যেখানটা ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করেন, টস করেন, এটা ওটা করেন, সেটা হচ্ছে লাস্ট স্টেজ। সাকিবের ভাষ্য মতে সাকিব জানতে চাইতেন কিনা, নাকি সেটাও জানতে চাইতেন না, নিশ্চয়ই সাকিব জানতে চাইতেন, অবশ্যই জানতে চাইতেন। এই দলটাকে তিনি নেতৃত্ব দেবেন, তাকে জানতে চাইতে হবে। সাকিব এমন একজন ক্যাপ্টেন, তিনি জানতে চাইবেন না, ক্রিকেট বোর্ড তার মতো করে দল দিয়ে দেবে, এমনটা হবার কথা না, হওয়া উচিত না, আমরা এক্সপেক্ট করি না। যে কারণেই তো সাকিব ক্যাপ্টেন, যে কারণেই মুস্তাফিজ ক্যাপ্টেন না। তাহলে তামিম যখন বাদ পড়লেন বা বাদ দেয়া হলো, সাকিব আল হাসান এই ব্যাপারে জানতে চেয়েছেন? সাকিব আল হাসান জানতে চাননি। জানতে চাইলে নিশ্চয়ই সাকিব আল হাসান সেই ব্যাখ্যাটা দিতেন। কেন জানতে চাইলেন না, এটা একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আসলে আমরা পাইনি। সাকিব আল হাসান জানতে চেয়েছেন কিনা সেই ব্যাখ্যাও আমরা কিন্তু প্রপারলি পাইনি। দ্বিতীয় যে জায়গাটা আসলে সবচেয়ে বেশি খোঁচা লাগছে, যে ব্যাপারটা নিয়ে আসলে অস্বস্তি লাগছে, সেটা হচ্ছে, ধরেন আপনার একজন পার্টিকুলার ক্রিকেটার, সেই ক্রিকেটার তামিম ইকবাল না, আবারও বলছি, সেই ক্রিকেটার অন্য কেউ, সেই ক্রিকেটার হচ্ছে আমাদের একদম ছোট তামিম। হ্যাঁ, তাকে দলে নেওয়ার কথা, তিনি দলে থাকবেন, সেরকমই প্ল্যান, টিম ম্যানেজমেন্ট সেভাবেই আগাচ্ছে। এখন ওই ক্রিকেটারের ফিটনেস ইস্যু আছে কি নেই, ক্যাপ্টেনের কথা মতোই তিনি তো মাঠ চালাবেন, তার আগে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সেই কাজগুলো ক্যাপ্টেনে করতে হয়, তিনি ইনভলভ থাকেন। অথবা মুশফিকুর রহিমের ফিটনেস নিয়ে কোনো ইস্যু আছে কি নেই, অথবা অন্য কারো সেই ইস্যুটা আছে কি নেই, সেটা তো ক্যাপ্টেন নিশ্চয়ই জানবেন। ফিজিও রিপোর্ট যখন বলছে যে তামিম ইকবাল ইজ অ্যাভেলেবল টু প্লে অন 26 ম্যাচ, মানে সবশেষ ওডিআই যেটা বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে, তামিম ইকবাল ইজ ওকে টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ, ডাজন্ট হ্যাভ এনি ফিটনেস ইস্যু। মেডিকেল টিম বলছে তামিম ইকবাল খেলতে পারবেন, কোনো সমস্যা নেই, তাকে আমরা ম্যানেজ করে খেলাবো, যে কারণে থার্ড ম্যাচে তাকে রেস্ট দেওয়া হয়েছে, পরের দিন ট্রাভেল করার কথা।
তামিমের উপর যেন ধকলটা বেশি না যায়। তার মানে মেডিকেল টিমও তারা জানে যে তামিম ইকবাল ইজ গোয়িং টু বি সিলেক্টেড, তাই তো? তাহলে সাকিব কোথা থেকে পেলেন যে তামিম আনফিট, আনপ্লেয়েবল অবস্থায় রয়েছেন, ফিটনেস নিয়ে তার সমস্যা রয়েছে, যার ফিটনেস সংক্রান্ত সমস্যা রয়েছে, এরকম এমপ্লয়িকে সিইও হলে তিনি রাখবেন না। ওকে, ভেরি ফাইন, বাট ওই পার্টিকুলার এমপ্লয়ি তো আসলে কেউ না কেউ রিপোর্টটা করবে সিইওর কাছে যে উনি আসলে ফিট কি ফিট না, খেলার অবস্থায় রয়েছেন কি নেই। ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্ট, ক্রিকেট বোর্ডের ফিজিও, দে আর রিপোর্টিং তামিম ইজ অ্যাভেলেবল টু প্লে। শুধু ওয়ার্ল্ড কাপ না, থার্ড যে ম্যাচটা ছিল সেটাও। সাকিব তাহলে কোথা থেকে জানলেন, কিভাবে বুঝলেন তামিম ইকবাল ইজ নট ফিট টু প্লে? মানে আমি এই প্রশ্নের উত্তরগুলো পাইনি। একজন ক্রিকেটার সম্পর্কে বলা হয়েছে যে আসলে এরকম ক্রিকেটার যদি দলে থাকে, এরকম যদি ঘটনা ঘটে যে তিনি আসলে ম্যাচের 1 ঘন্টা আগে জানাচ্ছেন তিনি খেলবেন কি খেলবেন না, এটা তো ভাই ডিফিকাল্ট ডিসিশন নেই। অফকোর্স ইফ আই এম অন দ্য পজিশন অফ সাকিব আল হাসান, আমার যদি কোনো এমপ্লয়ি যদি এরকম করে তাহলে সেটা অবশ্যই একটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি করে। মাহফুজ আমার কলিগ যিনি ইন্টারভিউটা করেছেন, তাকে বলা হয়েছে যে আপনার কোনো এমপ্লয়ি যদি এরকম করে আজকে আসবো কালকে আসবো না, আগ মুহূর্তে বলে যে আজকে আমি আসবো না, তখন আপনি কি করবেন? তিনি উত্তর দিয়েছেন দারুণ ভাবে। মাহফুজের উত্তরটা ছিল অবশ্যই আমার তার ব্যাপারে আসলে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে, তাকে হয়তো আমি রাখবো না, তাই তো? তাই তো সাকিবের আন্ডারে তামিম ইকবাল আফটার বিং দ্য ক্যাপ্টেন অফ দ্য ন্যাশনাল সাইড সাকিব আল হাসান এই এপিসোডে কবে খেলেছেন? এশিয়া কাপে তামিম খেলেননি, সাকিব একমাত্র নেতৃত্ব দিয়েছেন সেখানটায়। এর আগের হিসাব যদি আমরা করি, তামিম ইকবাল খেলেননি হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে পরের 2টা ম্যাচে, সেখানটায় তো আসলে তামিম ইকবাল খেলেনি, 1 ঘন্টা আগে জানানোর সুযোগ নেই। ইন্ডিয়ার এগেন্স্টে বাংলাদেশ খেলেছিল, লিটন ক্যাপ্টেন ছিল, তামিম ইকবাল সেখানটাও খেলেননি। তাহলে সাকিব আল হাসান কোথা থেকে বুঝতে পারলেন সাকিবের আন্ডারে তামিম খেলেনি যে তামিম 1 ঘন্টা আগে এরকম কাহিনী করেন? সাকিবের আন্ডারে তামিম খেলেনি সোফার। এই প্রসঙ্গটা তিনি কিভাবে আনলেন? মানে এটা আমার মাথায় ঢুকছে না যে এটা আসলে পেলেন কোথা থেকে। আমার আন্ডারে আমার এমপ্লয়ি 1 ঘন্টা আগে জানাচ্ছে যে কাজ করবে কি করবে না, সেটা তো নিশ্চয়ই আমার আন্ডারে তাকে কাজ করতে হবে। সাকিবের আন্ডারে তামিম খেলেনি, তামিম খেলেছেন যতগুলো ম্যাচ, লাস্ট ম্যাচটা বাদ দিয়ে, সেটারও ক্যাপ্টেন তিনি ছিলেন না, সাকিব ছিলেন না। এর আগে যে ম্যাচেস গুলো খেলেছেন তামিম ইকবাল, সেখানটা তামিম নিজেই ক্যাপ্টেন। তাহলে কি ক্যাপ্টেন নিজেই প্রত্যেকটা ম্যাচের 1 ঘন্টা আগে জানাচ্ছেন যে আমি খেলবো কি খেলবো না? আই এম নট শিওর। ইজ দ্যাট রেশনাল, লজিক্যাল? তামিম বেছে বেছে ম্যাচ খেলবেন, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা তিনি শুনেছেন, তামিম বেছে বেছে ম্যাচ খেলবেন, এই শোনার উপর ভিত্তি করে বিশ্বকাপ দলের ক্যাপ্টেন তার ডিসিশন মেক করে ফেলবেন। আমি শুনেছি যে সাকিব আল হাসান, আপনারা সবাই শুনেছেন জেনেছেন যে সাকিব আল হাসান নাজমুল হাসান পাপনের কাছে গিয়ে বলেছেন তামিম খেলে তিনি ক্যাপ্টেন্সি করবেন না, তাই তো? শোনা কথা কি সবসময় ঠিক হয়? সাকিবই তো বলেছেন যে এরকম কোনো আলাপ হয়নি। তাহলে তিনি যে কথাটা শুনেছেন তামিম ইকবাল সম্পর্কে, তিনি কেন শিওর হয়ে গেলেন সেটা ঠিক? সেটা তো ঠিক নাও হতে পারে। তিনি তামিমের কাছে তো শুনবেন নিশ্চয়ই, অথবা তাকে যে বলেছেন তার ব্যাপারটা ক্লারিফাই করবেন, তাকে ক্রস চেক করবেন। তামিম কি কথা বলেছেন তিনি বেছে বেছে ম্যাচ খেলবেন? মিনাজুল আবেদিন নান্নু প্রধান নির্বাচক, তিনিও তো এটা বলতে পারেননি। তিনি আবার যে ব্যাখ্যা দিয়েছেন যে আসলে ফিজিও মেডিকেল টিম মনে করছে তামিম নট অ্যাভেলেবল টু প্লে, ফিজিক্যালি ফিট না। রিপোর্ট বলছে তামিম আবার ফিট। মহেন্দ্র সিং ধোনির একটা দারুণ এক্সাম্পল এসছে যে আসলে আনফিট ক্রিকেটার যদি খেলেন তাহলে ওখানটা একটা চিটিং এর অবস্থায় চলে যায়, এটা উচিত না, একদমই উচিত না। আই পে ফুল রেসপেক্ট টু MS ধোনি, এবং তিনি কেন আসলে ওই রেসপেক্ট পাওয়ার যোগ্যতা সাকিব আল হাসান সেটা ব্যাখ্যা দিয়েছেন যে তিনি আসলে সবই অ্যাচিভ করেছেন। হি ক্যান বি এ গুড এক্সাম্পল। মহেন্দ্র সিং ধোনি এখন যখন IPL খেলেন, যেটাতে প্রতিবারই নিলামে ওঠার চেষ্টা করে বাংলাদেশি ক্রিকেটাররা, তাকে আপনাদের কার ফিট মনে হয়? একজন মানুষ তিনি আসলে নামাজ পড়েন না, রোজা করেন না, তিনি ইসলামের প্রচার করে বেড়াচ্ছেন। ব্যাপারটা কি এরকম হয়ে যায় না যে নিজেই সেটা তিনি পালন করেন না, তিনি একটা কথা বলেছেন এবং সেটাকে আমরা কোট করছি? দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাট করা উচিত। টিম কামস ফার্স্ট, ডেফিনেটলি টিম কামস ফার্স্ট, এন্ড দ্যাটস ওয়াই আই এম আস্কিং যে যদি দল সবার আগে হয় তাহলে তামিম ইকবালের থেকে মেনে নিলাম যে হচ্ছে তামিম ইকবাল আপনাদের কথা মতোই নিচে ব্যাট করতে চান না। কিন্তু এটার আগে তামিম ইকবাল একটা কথা বলেছিলেন যে তাকে অ্যাপ্রোচটা প্রপারলি করা হয়নি, সবাই অ্যাভয়েড করে যাচ্ছেন। এই ব্যাপারটা নিয়ে আপনারা কোনো কথা বললেন না। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে তামিম ইকবালকে নিচে খেলতে দেয়া হবে বা আফগানিস্তানের বিপক্ষে তাকে খেললে নিচেই খেলতে হবে, এটা কিন্তু আসলে প্রাইমারি আলোচনা ছিল না, এটা ছিল সেকেন্ডারি আলোচনা। প্রাইমারিলি তামিমকে জানানো হয়েছে ইউ আর নট গোয়িং টু প্লে এগেইনস্ট আফগানিস্তান। এটা নিয়ে আপনারা কেউ কেন কথা বলছেন না?
তামিমকে তো আফগানিস্তানের বিপক্ষে খেলাবেই না টিম ম্যানেজমেন্ট। সেকেন্ড অপশন হতে পারে তিনি খেললে নিচে খেলবেন। তামিমকে কেন আপনাদের খেলাতে ইচ্ছা করলো না? এক ম্যাচ খেলেছেন, ইনজুরি থেকে কামব্যাক করেছেন, দীর্ঘদিন পর ব্যাট ধরেছেন, 44 রান করেছেন, ইনিংসটা আরো বড় হতে পারতো, আক্ষেপ রয়েছে, সেটা খুবই সত্য। কিন্তু যারা আপনার ওপেনিং এ আছেন, নাইম শেখকে আপনি 6 ম্যাচ খেলিয়েছেন, কত রান করেছে, কিভাবে করেছে, একটু কি আমরা দেখতে পারি সেই স্ট্যাটটা? একটু চলেন চোখ বুলিয়ে আসি। আমরা দেখেছি লিটন কুমার দাস ডেফিনেটলি বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার্স, তার পারফরমেন্সটা এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে? তানজিদ তামিম এখন পর্যন্ত যতগুলো ম্যাচ করে খেলেছেন তার টোটাল রান হচ্ছে 34, তামিম এক ইনিংসে করেছেন 44। তাহলে এই মুহূর্তে এই সার্কামস্টেন্সে যিনি ওয়েল শেপে রয়েছেন, একটা ম্যাচই খেলেছেন, সেটাতে ভালো করেছেন, সেকেন্ড হাইয়েস্ট রান গেটার হয়েছেন, তাকে এরপরের যে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচটা খেলবে সেখানটা ড্রপ করবে কেন টিম ম্যানেজমেন্ট? কি কারণে করবে? তামিম কেন নিচে খেলতে চায় না সেই ব্যাখ্যা আমি আসবো, কিন্তু তাকে কেন ড্রপ করার অপশনটা শুরুতেই আসবে এই ব্যাখ্যাটা দিবে কে? আর তামিম নিচে খেলতে চায় না, টিমস কামস ফার্স্ট, ডেফিনেটলি দলের উপরে তো কোনো কিছু নেই, দলটাই আগে। আমার সেই জায়গাটা আসলে অনেক বেশি আবেগী হতে ইচ্ছা করে। আপনারা খেয়াল করে দেখবেন এশিয়া কাপে তামিম ইকবালের এজ তখন ছিল মনে হয় 29 না, দলের সাথে নেমে পড়েছিলেন ভাঙা হাত নিয়ে। সেই সময় যে পেসাররা বল করছিলেন, তামিম যেভাবে ডিফেন্ড করেছেন, সেই বলটা তার ব্যাটে না লেগে যেখানটায় ভেঙেছে সেখানটাও লাগতে পারতো। তামিম ইকবাল কি 5 বছরের মধ্যে খুব চেঞ্জ হয়ে গেছেন? ক্যারিয়ার নিয়ে ভাবা শুরু করে দিয়েছেন যে তিনি কত হাজার রান করবেন? যদি সেই চিন্তাটাও ঠিক থাকে যে তামিম অনলি থিঙ্কিং অ্যাবাউট হিজ ওন ক্যারিয়ার, তাহলে তামিম ইকবাল খান তিনি কেন রিটায়ারমেন্টের ঘোষণা দেওয়ার গাছটা দেখায়, যেটা বাংলাদেশে অন্য কেউ দেখাতে পারে নাই? ক্যারিয়ার তো সেখানেই দা এন্ড হওয়ার কথা ছিল, তামিম ডিসিশন নিয়েছেন, টিম ম্যানেজমেন্ট চাপিয়ে দেয়নি এবারকার মতো। প্রশ্ন 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 অনেক প্রশ্ন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন, যেই দলটা তার 15 মেম্বার্স স্কোয়াড বানাতে পারে না, আজাদ মজুমদার আমাদের বড় ভাই ফেসবুকে লিখেছেন, আমার খুব ভালো লেগেছে কথাটা, যখন তারা ফ্লাই করবে তার আগের রাত পর্যন্ত তাদের টেনশন করতে হয় কাকে রাখবে কাকে রাখবে না, তাই তো? যেই দলটা সবচেয়ে সিরিজে 18 জন ক্রিকেটারকে খেলিয়েছে, সেই দলটা বিশ্বকাপের 15 দিন পরের ম্যাচে স্কোয়াড শুধু না 11-এ কারা খেলবেন, ব্যাটিং অর্ডার কি হবে সেটাও ঠিক করে ফেলছে। এবং সেখানটায় ক্যাপ্টেনের কোনো ইনপুট নেই, অন্য কেউ সেটা করছেন, নট ইভেন দ্য কোচ। কোচের তো আসলে কথাই বলেন না তাইমের সাথে, নট ইভেন দ্য কোচ, নট ইভেন দ্য ক্যাপ্টেন। ক্রিকেট বোর্ড কোন পথে রয়েছে? ব্যক্তিগত সম্পর্কগুলো কোন জায়গায় রয়েছে? আমি যে প্রশ্নগুলো উত্থাপন করলাম সেই প্রশ্নগুলোকে একবার ভাবার কি সুযোগ রয়েছে? সাকিব আল হাসান যখন বলছেন তামিম ইকবাল আনফিট, তাকে নিয়ে যুদ্ধে যাওয়াটা আসলে রিস্কি হতে পারে। হু সেইড অ্যাবাউট দিস? ক্রিকেট বোর্ডের ফিটনেস দেখার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে ডিপার্টমেন্ট রয়েছে, তাদের রিপোর্টে যদি তামিম ইকবাল ফিট টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ হন, সাকিবকে কে এই তথ্য দিলেন? এবং অনেকের অনেক চুলকানি যে আমি আসলে কোথা থেকে ভেতরের তথ্য পেয়ে যাই, অনেক ধরনের অনেক গেসেস রয়েছে যে অমুকে দেয় তমুকে দেয়। আপনারা এই চিন্তাটা না করে নিজেরা কিভাবে পাবেন সেই হিসাবটা করেন। আমার কাজ হচ্ছে তথ্য প্রকাশ করা, and I am in that case successful। আমাকে নিয়ে যত আলোচনা করবেন তত আমি আলোচিত হব, সো ওইটা বাদ দেন, নিজের কাজটা ঠিকঠাক করে করেন। তথ্য পাওয়াটাই সাংবাদিকের কাজ। আপনারা একটা সুন্দর তথ্য বের করতে পারেন, আই এম গিভিং ইউ এ গুড হোয়াট ক্যান আই সে আইডিয়া। তামিম যে বলেছে 5 ম্যাচের বেশি খেলবো না, এটা আসলে কোথা থেকে এসছে? তামিম তো এটা বলেনি, সিলেকশন প্যানেলের প্রধানও বলছেন তামিম এটা বলেননি। এটা বের করেন, অনেক দূর যেতে পারবেন। গুড বাই। রিয়াসাদের প্রশ্ন সামলানোর জন্য তাদের রেডি হওয়া দরকার, যারা আসলে 2 নাম্বার দুর্নীতিবাজ কোন একটা জায়গায় ঘাপলা করেছে, তাদের ওই টেনশনটা থাকে। সো আসিফদের জন্য বা আসিফ মাহমুদের জন্য যারা নতুন দিনের দিশারি, তাদের সেই সমস্যাটুকু হবে না। আসিফরা যেহেতু নতুন একটা দায়িত্ব পেয়েছে এবং বাংলাদেশ নতুনের পথে এগিয়ে যাচ্ছে, যতটুকু শুনছি যে যারা উপদেষ্টা রয়েছে তাদের ডেপুটি হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্য স্টুডেন্টসদেরকে ইনভলভ করা হবে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি আমার এক্সপেকটেশনসটা অনেক স্কাই হাই। বাংলাদেশের এই স্পোর্টস নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, বছরের পর বছর এই প্রশ্নগুলো হয়ে এসেছে, কিন্তু এগুলো সমাধান আমরা পাই নাই। বছরের পর বছর ধরে কচ্ছপের মতো করে বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে কিছু আদুভাই সংগঠক তারা তাদের মতো করে সেখানটায় ঘাপটি মেরে রয়েছে, কিন্তু তাদের কোনো অবদান নেই। অনেকে আবার রয়েছেন বছরের পর বছর ধরে এই পোস্টগুলো হোল্ড করেছেন, ঠিকই কাজ করেছেন, কিন্তু মোস্ট অফ দেম
তারা হচ্ছে শুধুমাত্র ওই সোশ্যাল স্ট্যাটাসটার জন্য বিএফএফ কিংবা হচ্ছে বিসিবি কিংবা অন্য যে ফেডারেশনগুলো রয়েছে সেখানটায় রয়েছেন। আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের প্রথম কাজ হবে বাংলাদেশের সকল ক্রীড়া ফেডারেশনকে রিফর্ম করা, বাংলাদেশের সকল ক্রীড়া ফেডারেশনকে রিফর্ম করা। বিশেষ জায়গায় বাড়ি হলেই আমি অ্যাথলেটিক্স ফেডারেশনের বিশাল লিডার হয়ে যাব, বিশেষ ব্যক্তিবর্গের কাছের হলেই আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে যাব, বিশেষ কারো আত্মীয়তার সম্পর্কে আমার কারো ছেলেমেয়ের সাথে ভালো সম্পর্ক দেখে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রায় 15-16 বছর থেকে নিজের মতো করে চুইংগামের মতো করে চুষতে থাকবো, এটা ভাই হতে পারে না। এখান থেকে বাংলাদেশের স্পোর্টসকে বের করতে হবে। একটা ভয় জায়গা নিয়ে, একটা ভীতি জায়গা নিয়ে স্ট্যাটাস আমি অনেক জায়গায় দেখছি। আমি যেহেতু আইসিসি এবং এসিসি কিংবা বিএফএফ কিংবা বিসিবি যেভাবে চলে সেই স্ট্রাকচারগুলো আমি মোটামুটি জানি, পড়াশোনা করি, তো আমি একটু আসিফদেরকে অভয় দিতে চাই। এই যে অনেকেই বলছেন যে বিসিবিতে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স করা যাবে না, এটাতে আইসিসি নিষেধাজ্ঞা আসবে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সেটা হবে না। বিএফএফ এর ক্ষেত্রে একই রকম, কোনো সমস্যা নেই তো। কেন নেই এই কথা বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি তো আগামী সময়টাতে ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য বাংলাদেশে এভেলেবেল থাকবেন না, আমি যতটুকু বুঝি। আমি কাউকে ছোট বড় করছি না, পরিবর্তিত প্রেক্ষাপটে পাপন ভাই থাকবে না। এখন পাপন ভাইয়ের উচিত হচ্ছে এখান থেকে পদত্যাগ করে দেয়া। আমরা যদি খেয়াল করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা পদত্যাগ করেছে, বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি যারা রয়েছেন তারা পদত্যাগ করেছেন, তাদের পদ ছেড়েছেন, কোর্টের অ্যাটর্নি জেনারেল হিসেবে যারা কাজ করছেন তারা তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আব্দুল সালাম মুর্শিদি স্পোর্টস ফেডারেশনের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ছিলেন, সিনিয়র সহসভাপতি, তিনি পদত্যাগ করেছেন। পাপন ভাইয়ের সমস্যাটা কোথায়? পাপন ভাই যদি পদত্যাগ করেন, এবং এই পদত্যাগ করাটা পাপন ভাইয়ের দিক থেকেই আসাটা আমি মনে করি সমীচীন এবং সম্মানীয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালকরা রয়েছে এই মুহূর্তে এভেলেবেল, একটা সভা করে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব কাউকে দিতে পারে, যে পাপন ভাইয়ের অনুপস্থিতিতে তিনি দায়িত্ব পালন করবেন। যেহেতু ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময়ে মোটামুটি এই পোস্টার ইলেকশনটা করে নাই, এটা অনেকটা চালাকি করে নাই। যাই হোক, ওই আলোচনাগুলো আমি করতে চাই না, নেগেটিভ আলোচনা না। নাজমুল হাসান পাপন যদি পদত্যাগ করেন, সেই জায়গায় কেউ না কেউ তো আসলো। এনএসসির দিক নির্দেশনা অনুযায়ী যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অ্যাডহক কমিটির মতো করে হয়, ইন্টারিম বডি যদি হয়, তাহলে তো এখানে আইসিসি নিষেধাজ্ঞা আসার সুযোগ নাই, কারণ নাজমুল হাসান পাপন নিজেই পদত্যাগ করছেন, তাকে কোনো ফোর্স করা হচ্ছে না। ক্রিকেটের যদি ভালো চান, অবশ্যই পাপন ভাইয়ের পদত্যাগ করা উচিত। সামনে বিশ্বকাপ রয়েছে, বাংলাদেশে হোম অ্যাওয়ে সিরিজ রয়েছে, এবং তিনি যেহেতু এভেলেবেলই হতে পারবেন না তার দায়িত্ব পালনের জন্য, আমি এক্সপেক্ট করি এরপর কি হবে, পুরো বোর্ড কি ভেঙে দেওয়ার দরকার রয়েছে? যারা নেই তারা কিন্তু অলরেডি নেই, তাদেরকে আপনি কোথাও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না, দুনিয়া আসমান কোথাও পাবেন না, এই মুহূর্তে তারা নেই। যারা আছে তাদের মধ্যে তো বোর্ড পরিচালনা করার মতো সবাই তো আর আসলে, মানে সবাইকে তো আপনি এক পাল্লায় ভাবতে পারবেন না, এবং লাগবে আপনাকে, অনেক মতের লোককেও আপনাকে লাগবে। ইনফ্যাক্ট বাস্তবতার কথা আমি বলছি, সেই জায়গাটায় আমরা যদি খেয়াল করি, সবচেয়ে মানে ভালো ক্যারেক্টার যারা সেখানটায় রয়েছেন ইফতেখার রহমান মিঠু ভাই। এই যে আমি যাদের নাম বলছি আপনারা এগুলা মানুষদের খুব কম চিনেন। আমাদের মাহবুবা নাম রয়েছেন, আইসিসির সাথে খুব ভালো সম্পর্ক তার। আমাদের ফাহিম ভাই রয়েছেন, একমিতে তিনি কাজ করেছেন দীর্ঘ সময়, ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর, ডেভেলপমেন্ট নিয়ে হিউজ কাজ করেছেন। এগুলোকে আপনারা চেনেন না, এদের নামটা আগে বললাম। এবার যাদের চেনেন, আপনাদের অনেক মতামত থাকতে পারে, কিন্তু ক্রিকেট বোর্ডে এদের দরকার, ক্রিকেট বোর্ড চালিয়ে নেওয়ার জন্য দরকার ভাই। আমাদের আকরাম ভাই রয়েছেন, সুজন ভাই রয়েছেন, নাইমুর রহমান দুর্জয় তিনি আগের সরকারের এমপি ছিলেন, গত মেয়াদে ছিলেন না, তার না হয় পলিটিক্যাল একদম সিল রয়েছে, যে সরকার থেকে সেই সরকারই তো করার আগে কিছু করার নাই, সেই জায়গা থেকে আকরাম এবং সুজনদেরও সেটা করতে হয়েছে হয়তো। তারা রয়েছেন, সাবেক ক্যাপ্টেন তো আপনি বাদ দিতে পারবেন না, কাকে নিয়ে আসবেন? আপনি নতুন করে পাইলট ভাইকে ঢুকান না। সো ইন্টারিম একটা বডি করে ক্রিকেট বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এখন সেটা করবে কি করবে না সেটা কিন্তু একটা প্রশ্ন। ফুটবল ফেডারেশনও তাই, সালাম মুর্শিদির মতো করে কাজী সালাউদ্দিন পদত্যাগ করবে, তারপরে হচ্ছে এনএসসি পরামর্শ ক্রমে, এসিসির সাথে যোগাযোগ ক্রমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পুনর্গঠিত হবে। দ্বিতীয় যে পয়েন্ট, যেই দাবিটা আমি জানাতে চাই আসিফ মাহমুদের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশে হেড কোচ নিয়োগে, ক্রিকেটের আলোচনা এবার আমি একদম চলে যাব। আমরা আমাদের লোকালদেরকে দেখি না ভাই। কদিন আগে নাজমুল হাসান পাপন খুব স্পষ্টভাবে বলেছেন লোকালদের নাকি হচ্ছে বিদেশিদের কাছেই শেখা লাগবে। আমি এটা তীব্র বিরোধিতা করি, সবসময় করে এসেছি, ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেছি। মোহাম্মদ সালাউদ্দিন থেকে শুরু করে, সোহেল ইসলাম থেকে শুরু করে, খালেদ মাহমুদ সুজন লোকাল কোচ, তারা থেকে শুরু করে অসংখ্য মানুষ রয়েছে কিন্তু আমার লোকাল কোচেসরা যারা ন্যাশনাল টিমকে লিড করতে পারে। চান্ডিকা হাতুরু সিং তিনি কি করেছিলেন? একটা বিশ্বকাপের আগে তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে যে ধরনের বাজে খেলা খেলেছেন,
যে ধরনের নোংরামি করেছেন, ক্রিকেটার যেই হোক, নামটা ভুলে যান না, যে প্রসেসে যেটা করা হয়েছে এটা কি সাপোর্টেবল? বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা মেনে নিয়েছে। একজন বিদেশি এসে বাংলাদেশে ইন্টারফেয়ার করে, তার মতো করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত নেয় এবং ওই পার্টিকুলার বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়। আসিফ মাহমুদ দেখি এগুলো মেনে নিবে ফিউচারেও? ইমিডিয়েটলি তাকে সরিয়ে দেওয়া দরকার। ইমিডিয়েটলি যদি একটা দেশের গভর্নমেন্ট ফল করতে পারে, একটা ক্রিকেট টিমের হেড কোচকে সরিয়ে দিলে বাংলাদেশের মান সম্মান চলে যাবে না। সরিয়ে দিন ভাই। লোকাল কোচকে দায়িত্ব দেওয়ার জন্য যা যা করা দরকার, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, আমার ছোট ভাই, টেক ইউর স্টেপ। এভাবেই করতে হবে। নায়কদেরকে নায়কোচিত ভূমিকা পালন করতে হবে। অনেক আলোচনা, বিতর্ক, বাধা আসবে। আপনারা যেহেতু এত বড় কাজে সফল হয়েছেন, এটাতেও আটকাবে না। আমি থাকবো আপনাদের সাথে সব সময়। চান্ডিকা হাথুরু সিং এ এমন অভিযোগ রয়েছে একজন ক্রিকেটারকে পিটিয়েছেন পর্যন্ত, যেহেতু তার পক্ষে সবাই, শেষ পর্যন্ত সেটা প্রমাণিত হয় নাই। সো ইমিডিয়েটলি, যেহেতু রেজাল্ট নাই, দুটো আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ ফল করেছে, উই ডোন্ট নিড এনিওয়ান। যেই কোচের আন্ডারে বাংলাদেশ দল বিশ্বকাপের সেমিফাইনাল খেলার ইকুয়েশন থাকার পরেও পাওয়ার প্লেতে 4 উইকেট 3 উইকেট হারানোর কারণে সেই লক্ষ্যের দিকে যায়নি। ভাবতে পারেন আজকে আসিফরা বাংলাদেশকে বিশাল লক্ষ্যের দিকে নিয়ে যেতে চায়। বাংলাদেশ ক্রিকেটের যেই কোচ রয়েছে তিনি লক্ষ্যহীন, তিনি পরের রাউন্ডে গিয়েই খুশি। এই অদম্য বাংলাদেশে এরকম মন্থর কোচ আমরা চাই না, মোটা বুদ্ধির কোচ আমরা চাই না। মাসে মাসে 40 লাখ 45 লাখ টাকা ক্রিকেট বোর্ড থেকে নিয়ে যাবে, এরকম কাউকে চাই না। আমরা দেখি আমাদের লোকালরা কি করে। থার্ড যে পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে পার্সোনাল চয়েসে টিম করা হয় ভাই। তামিমের এক্সাম্পলটা একটু আগে দিয়েছিলাম। কেউ কাউকে পছন্দ করে না করে সেটার উপর ভিত্তি করে হয়। আমার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান যখন খুশি তখন খেলেন, এটা হতে পারে ভাই? এটা কখনো হতে পারে না। যখন খুশি তখন খেলেন, এটা হতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে অন্যায় করা হয়েছিল, তিনিও কিন্তু কোর্টে গিয়ে জানেন যে এটা হচ্ছে একটা মিসজাজমেন্ট হচ্ছে তার এগেনস্টে, যে জিনিসটা হচ্ছে পুরোপুরি প্রতিহিংসা পরায়ণ হয়ে, তারপরেও তিনি কিন্তু কোর্টে হাজিরা দিয়েছেন, সবসময় নিয়ম মেনে চলেছেন। অথচ বাংলাদেশ দলে ক্রিকেটার সিলেকশনের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয় না। পছন্দ না, তাকে আমি বাদ দিব। আর কিছু কিছু ক্রিকেটার যখন খুশি তখন খেলবো, যখন আসবে তখন যা খুশি তা করব, এইটা হইতে পারে না। বিশেষ কিছু ক্রিকেটারকে কোচ পছন্দ করেন বলে তারা সুযোগ পাবেনি। ইমন নামে একটা ক্রিকেটারকে চেনেন? বিশ্বকাপের আগের সিরিজে দলে নেওয়া হলো, 5টা বাংলাদেশ ম্যাচ খেলো, তাকে একটা ম্যাচও সুযোগ দেওয়া হয়নি ভাই। এই যে মিসজাজমেন্ট, এভাবে যেভাবে ক্রিকেটারদেরকে বঞ্চিত করা হচ্ছে, অনেক ক্রিকেটার রয়েছেন এই লিস্টে, রুবেল হোসেন থেকে শুরু করে, নুরুল হাসান সোহান থেকে শুরু করে, অসংখ্য ক্রিকেটার, আকবর আলী থেকে শুরু করে, কয়টা সুযোগ পেয়েছেন? এই ক্রিকেটারদের সাথে বৈষম্য করা হয়েছে। এই জায়গাটাতে আপনাদেরকে বিগ রোল প্লে করতে হবে। যারা এই দায়িত্ব থাকবে তারা জানো, যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয় আলটিমেটলি সকল ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সকল সংস্থার বস, সো ওই বসিংটা করতে হবে প্রপারলি। আমাদের খেলার মাঠ নাই, চতুর্থ দাবি। খেয়াল করে দেখবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে হ্যাড টেকেন অ্যান ইনিশিয়েটিভ, যেখানটায় 2,500 কোটি টাকা ব্যয়ে একটা সুপার স্টেডিয়াম করা হবে। বিশাল স্টেডিয়াম আমরা চাই, হোক না, সমস্যা নেই, বিশাল জমি টমি আছে, অবশ্যই চাই। কিন্তু এত বড় কাঠামো করতে গিয়ে আমি যদি তার থেকে কম বাজেটের একটা স্টেডিয়াম করি, লো বাজেটের একটা স্টেডিয়াম করি, ওই জায়গায় যদি আমি 2টা 3টা খেলার মাঠ করে দিই, একটা স্টেডিয়ামে আমার মেইন থাক, অথবা আমি যদি আরো 5টা জায়গা কিনি, সেখানটায় তো আমার ক্রিকেটটা আগাবে। খেলার মাঠের কারণে যখন আমার সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের ক্রিকেটটা ঠিকঠাক মাঠে হয় না, এটা কি সাপোর্টেবল? আমাদের ক্রিকেটাররা যখন প্রপার উইকেটে খেলতে পারে না, এটা কি সাপোর্টেবল? এই তারাই তো একটা সময় বৈশ্বিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং তাদেরকে স্কিল শিখতে হয় ন্যাশনাল টিমে আসার পরে। আজকে ক্রিকেটারদের জন্য আপনারা যদি খেয়াল করে দেখেন, একটা একাডেমি রয়েছে মিরপুরে, চট্টগ্রামে একটা একাডেমি, মানে একাডেমি না, ইনডোর করা হয়েছে, সেখানটা আপনি কোনো ধরনের স্পোর্টস ফ্যাসিলিটিস আপনি পাবেন না, ওটার স্ট্রাকচারটাই ভুল। চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশন এবং জাইকা, এই দুইটা অর্গানাইজেশন টাকা খাওয়ার নেশায় এত বেশি মেতে ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশনের সেই সময় যিনি চেয়ারম্যান ছিলেন দোভাষ সাহেবকে, যেখানে কি কি খেলা হবে, ব্যাডমিন্টন খেলা হবে? আমি একটু হ্যাকলিং করে জিজ্ঞেস করেছিলাম, বিতর্ক করতাম তো, তিনি বললেন হ্যাঁ ব্যাডমিন্টন হবে এখানে খেলা। মানে যারা এটার সাথে যুক্ত ছিলেন তারা জানতেন না দ্যাট ইট ওয়াজ গোয়িং টু মেড ফর ক্রিকেট। ব্যাডমিন্টন ওখানে খেলতে চান, আমার কাছে ওই ভিডিওটা আছে। আমাদের স্ট্রাকচার ঠিক করতে হবে, খেলার মাঠ বাড়াতে হবে। এবং লাস্ট দাবি যেটা, বাংলাদেশের ক্রিকেটার যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে পাইপলাইনে নজর দিতে হবে। সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে শুধুমাত্র বিসিবির কাউন্সিলরশিপের হিসাব নিকাশের কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে 4 বছর পর পরে ইলেকশনে। ক্লাবগুলো আমার, ক্লাবগুলো অমুকের, এই যে 3-4-5টা গোষ্ঠীর হাতে যে বাংলাদেশের ক্রিকেটের সকল ক্লাব বন্দী, এবং সেখানটায় যাতা হয়। 1 ওভারে 94 রান দেওয়ার রেকর্ড আমরা দেখেছি, সেই ক্রিকেটারের ক্যারিয়ারকে খেয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকে তো বাধ্য করা হয়েছে।
তাকে কোনো একটা ক্লাবের কর্তারা তো সেই কাজটা করতে বাধ্য করেছিল, এবং এই কাহিনীগুলো, এই প্রসেসগুলো এখনো হয় যেখানটায় আমাদের নজর পড়ে না, আমাদের ক্যামেরা যায় না, আমি যেতে পারি না, আমরা থাকি সাকিব তামিমদের নিয়ে। এই ঘটনাগুলো বন্ধ হওয়া দরকার। আমরা একটা দারুণ স্পোর্টস কমিউনিটি চাই, আমরা একটা দারুণ স্পোর্টস ফিউচার চাই, এবং সেই ফিউচারের জন্য নতুন যিনি দায়িত্ব নিয়েছেন, আপনি যদি চান আমিও আপনাকে হেল্প করব। নতুন ভাবে ভাবুন, পুরনোকে দূরে ঠেলে দিয়ে সকল ধরনের তদবিরের কথা আপনারা বলেছেন না, এগুলো চলবে না, এগুলোকে একদম দূরে ঠেলে দিয়ে নতুন বাংলাদেশ করি। আমরা স্পোর্টসে স্বপ্ন দেখতে চাই। সবাই ভালো থাকবেন। তো আকরাম যেমন বলছিলেন যে একটা যখন ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজ যাবো তখন কিন্তু আমাদের 2 বছরের প্রিপারেশনটা দরকার ম্যাচ খেলে তৈরি হওয়ার জন্য। আকরাম ভাই তো এটাও বলেছে যে রিয়াদকে বাদ দিলে 2 বছর আগেই বাদ দেওয়া দরকার ছিল। আপনি কি এগ্রি? আমি টোটালি এগ্রি করি। তার মানে এখন যে কাহিনীটা হচ্ছে এটার সাথে আপনি আসলে এগ্রি করছেন না, ডিসএগ্রি করছেন। মানে একজন ক্রিকেটার লাস্ট 2 বছরের হাইয়েস্ট রান গেটার, একজন ক্রিকেটার লাস্ট 1 বছরের দ্বিতীয় সর্বোচ্চ রান গেটার, লাস্ট 1 বছরে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে, মানে হচ্ছে সর্বশেষ 1 বছরের পারফরমেন্সের কারণেই কিন্তু আমরা ওডিআই সুপার লিগে উই স্টুড থার্ড, তাই তো? এই ক্রিকেটারকে আপনি হচ্ছে কোনো কারণ ছাড়া, কোনো জাস্টিফিকেশন ছাড়া, আপনি কি জানেন কেন সে বাদ পড়ছে? আমি শিওর আপনিও জানেন না, বাদ দিয়ে দিলাম। সুজন ভাই, এটা কি ঠিক? আপনি জানেন কারণটা? জানেন না? জানার কথা না। আমার হয়তো বা একটা এন্ড হচ্ছে যে যেমন মানে আমি যেটা মনে করি যে মানে এটা কি ইনজাস্টিস হয়েছে কিনা সুজন ভাই? এইজ ইজ নট এ ম্যাটার টু মি। মাহমুদুল্লাহ 42 বছর বয়স না, 28 বছর বয়স না, 30 বছর বয়স, আই ডোন্ট নিড টু নো ইজ মাহমুদুল্লাহ ফিট টু প্লে, is capable to play, his skill is good. Who said he is unfit to play? Exactly, না আমি সেটাই বলছি। আমি একটা প্লেয়ারকে কীভাবে দেখবো যে ওর ইয়ো টেস্ট কি, ওর ফিটনেস কি হয়, ও কি ব্যাটিংয়ে ক্যাপেবল কিনা, রান করছে না, তাও রান করছে। মানে অ্যাজ ইউ সেড যে গত 1 বছরে ওর পারফরমেন্স ভালো হয়েছে, হাইস্ট রান গেটার ওর পজিশনের, রাইট? তো ওর পজিশনে না, পুরো বাংলাদেশের মধ্যে, নট অনলি অ্যাট হিজ পজিশন, বাংলাদেশের যত রথী মহারথী, পঞ্চপাণ্ডব ষষ্ঠ পাণ্ডব সবার মধ্যে গত 2 বছরে হাইয়েস্ট রান হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের, গত 1 বছরের সেকেন্ড হাইয়েস্ট রান হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের। এখন মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় আমি খালেদ মাহমুদ সুজনকে দিয়ে দিলাম, যে গত 2 বছরে হচ্ছে খালেদ মাহমুদ সুজনের হচ্ছে হাইয়েস্ট রান বাংলাদেশের হয়ে, এবং গত 1 বছরে এই মানুষটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট রান করছে। এমনকি আপনার বাদ পড়াটা কি ঠিক? আমি আপনাকে বাদ দিয়ে দিছি, এটা কি জাস্টিস? জাস্টিস তো অবশ্যই না, এটা কেন হয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে এত বড় ব্যাপারটা আপনারাও ক্লিয়ার না সুজন ভাই। আসলে এট এন্ড অফ দ্য ডে আমরা ডিরেক্টর বোর্ডের অবশ্যই, বা আমরা সবাই এক একটা পজিশন হেল্প করি, আমাদের জানার হয়তো বা রাইট আছে, আমরা জিজ্ঞেস করতে পারি হয়তো বা। খালেদ মাহমুদ সুজন ভাই, মানে আমার কেন জন্য ইন্টারভিউ করতে গেলে সবচেয়ে কমফোর্ট জোন যাদের সাথে আসলে মানে থাকে, সুজন ভাই তাদের একজন, কারণ খুব স্ট্রেইট কাট কথা বলে, আর আমারও আসলে এত মানে ডানে বামে চিন্তা করে প্রশ্ন করতে হয় না। টিম ডিরেক্টরের ভূমিকায় আবারও সুজন ভাই আপনি ফিরছেন, তার আগে আমার একটা মানে আমার একটু জানতে ইচ্ছা করে, ধরেন এই যে আফিফ হোসেন ধ্রুব লাস্ট ম্যাচটা খেললো, নাম্বার 8-এ আপনারা খেলালেন, মানে বাংলাদেশ দল যেহেতু হচ্ছে ক্রিকেট বোর্ডের আন্ডারে, আপনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, এই কারণে আপনারা করেই বললাম, 8 নম্বরে আফিফ হোসেন ধ্রুবর কি খুব দরকার ছিল? আমার ওপিনিয়ন যদি হয় না, আমি মনে এই 8 নম্বরে কেন আফিফ হোসেন ধ্রুব একজন সলিড ব্যাটসম্যান? আমরা এর আগে শুনছিলাম সুজন ভাই যে আমরা 7-8-এ এমন ক্রিকেটার চাই যারা হচ্ছে কিছু বলও করে দিতে পারে। আমি একটু স্ট্যাটিস্টিক্স যদি বলি সুজন ভাই, সেখানে হচ্ছে যে আমরা সাথে যাকে খেলাচ্ছি সেটা হচ্ছে শামীম পাটোয়ারি, এবং তিনি এখন পর্যন্ত 2 ওভার বল করেছেন টোটাল 2 ম্যাচে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এবং 1 ম্যাচে 6 রান দিয়েছেন, আরেক ম্যাচে 10 রান দিয়েছেন, এবং আফিফকে দিয়েও হচ্ছে বল করানো হয়েছে, ওইটা 1 ওভার করানো হয়েছে। তো আমরা কি আসলে আমাদের প্ল্যান থেকে সরে যাচ্ছি কিনা? আমরা বলছি 7-8-এ যে তাকে বলও পারতে হবে, বল করতে পারতে হবে, শুধু ব্যাটিং করলে হবে না, কিন্তু যাদেরকে খেলাচ্ছি তাদেরকে বোলিং করাচ্ছি না। না, আফিফ তো নাই, মানে আমি বলি এক ফার্স্ট কথা হচ্ছে যে আমি যদি আমার ওপিনিয়নটা দিই, টু বি মানে অনেস্ট ওপিনিয়ন হলো আফিফ ইজ নট নাম্বার 8, ক্যানট বি আ নাম্বার 8। আফিফ মানে সাথেও আমরা যেটা বলতে পারি যে ও যেহেতু ব্যাটিং করেছে বাংলাদেশের কিছু ইনিংস, হয়তো মিনিমাইজ করা যায়, বাট আফিফ নট ইভেন আস নাম্বার 7, মানে আইদার আফিফ উইল বি এ নাম্বার 5, মানে আমি মানে নাম্বার 7 কি প্রপারলি হয়? নাম্বার 7 এখন আমরা বাংলাদেশ যেহেতু অনেক খেলেছি, ওর এক্সপিরিয়েন্সটা আছে ওখানে ব্যাটিং করার, বাট ইনি দ্য পার্টনার না, ও 8-এ গিয়ে কালকে ব্যাটিং পেলো কাকে, তাসকিনকে
শরীফুলকে এবং যারা হাসান মাহমুদ। তো সুতরাং ও যখন আউটটা হলো ওকে শর্টস খেলতেই হতো, ও জানে যে ওই পাশ থেকে বল আসলে তো বল আউট হয়ে যাবে টিম, তো ওকে সে এগ্রেসিভ নেই। তো ওর যেটা পার্টনার নিয়ে ব্যাটিং করে সেটা যেটা আফগানিস্তানের সাথে হি স্কোর 100, ও কিন্তু মিরাজকে পেয়েছিল পার্টনার ওর, ওইটা দুজন কিন্তু লম্বা একটা পার্টনারশিপ করে 92 না 92 করেছিল এরকম পার্টনারশিপে ম্যাচ জিতালো দুজনেই 92 আর মিরাজ মানে 70 বা 80 এরকম কিছু। হ্যাঁ, তো এই দুজনের পার্টনার শ্রীলঙ্কার ম্যাচটা আমার স্পষ্ট মনে আছে, ওই ম্যাচটা দুজন যেভাবে ব্যাটিং করছিল। তো আফিফ যে ক্যাপেবল না তা না, আফিফ ক্যাপেবল, বাট হি নিড আ পার্টনার অন হিস ব্যাক। মানে ও তো কেউ নেই যখন ও কালকে ব্যাটিংয়ে নামলো, রাইট? বাট আমি মনে করি আফিফের যদি 8 নম্বর খেলতে সেখানে আমার মনে হয় কোথাও কেউ নেই, কোনো পার্টনারশিপ নেই। মানে পার্টনারগুলো হচ্ছে হাসান মাহমুদ, শরীফুল আমার এলাকার ছেলে শরীফুল, ঠিক আছে, এবং তাসকিন ঢাকার ছেলে, আপনার এলাকার ছেলে। তো সুজন ভাই, মানে এই যে পার্টনার নাই, কেউ নাই, ঠিক আছে, এরকম কোথাও কেউ নেই সিচুয়েশনে কেন একজন সলিড ব্যাটসম্যানকে ফেলে দেওয়া? মানে এটা তো একটা প্রপার প্ল্যান হতে পারতো। এক্সপেরিমেন্ট কেন জাস্ট বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ? মানে ইজ ইট দ্য রাইট টাইম টু ডু দ্য এক্সপেরিমেন্টস? না, সেটা তো নাই। মানে আমি যেটা বলতে চাই যে মানে আমি খুব শখ কালকে দেখে যে আফিফ এত পরে ব্যাটিং কেন করবে। মানে আফিফ তো জেনুইন ব্যাটসম্যান এবং ওকে আমরা ব্যাটসম্যান হিসেবে চিন্তা করি। ধরেন আমরা ঢাকা লিগে বলেন, বিপিএলে বলেন, ওকে চিন্তা করে ওরকম ব্যাটসম্যান। ওই জায়গাটায় সাবলীল ব্যাটিং করে 4-5-এ। যদি প্রিমিয়ার লিগে লাস্ট ইয়ার ও স্কোর দেখেন ওর, ও কিন্তু যে পজিশনে ব্যাটিং করছে সাকসেসফুল না, অনেক ম্যাচ নট আউট থেকে ম্যাচ জিতেছে আবুনিকে। একটু আগে বলেছেন সুজন ভাই যে আপনি খুব শকড গতকালকে পারফরমেন্সে। আমি আপনাকে একটু যদি পেছনে নিয়ে যাই, যে বাংলাদেশের সাথে বাংলাদেশ আফগানিস্তানের সাথে তো খেললো, মানে আমাদের ঘরের মাঠে। প্রথম ওডিআইতে বাংলাদেশ 43 ওভার ব্যাট করেছিল, সেকেন্ড ওডিআইতে কিন্তু একটা বিশাল ইম্প্রুভমেন্ট আমরা দেখেছি। এখানে 43 ওভার 2 বল, মানে 2 বল এক্সট্রা ব্যাট করেছিল সেকেন্ড ওডিআইতে। এরপরে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যখন খেললো, এখানে আবার হচ্ছে বাংলাদেশ 42 ওভার 4 বলের বেশি খেলতে পারেনি, এশিয়া কাপের কথা বলছি। এবং পাকিস্তানের সাথে হচ্ছে বিলো 40 ওভার্স। হাউ শকিং, ভেরি শকিং। আর যেখানে আমি লাস্ট 5 ম্যাচের 4টাতে হচ্ছে এই অবস্থা। এটা থেকে বড় কথা হচ্ছে যেখানে আমি 8টা জেনুইন ব্যাটসম্যান নিয়ে খেলছি, সেখানে আমি 50 ওভার ব্যাটিং করতে পারবো না, সেটাই আমার জন্য মেনে নেওয়ার মতন না। হারা জিতা ইজ পার্ট অফ দ্য গেম, আমি হারতেই পারি। পাকিস্তান এখন ওডিআইস ফরম্যাটের নাম্বার 1 টিম, আমি ওকে হারতেই পারি। বাট মেন কথা হচ্ছে আমি কিন্তু গুড ব্যাটিং বিয়েতে 8টা ব্যাটসম্যান নিয়ে খেলেছি, রাইট? যেমন শ্রীলঙ্কাতে আমরা, যেমন পাকিস্তানে আমরা যেটা হয়েছে, আমরা 8টা ব্যাটসম্যান নিয়ে খেলেছি। কিন্তু আমি খুব শখ নিয়ে আরেকটা ডিসিশনে যে শ্রীলঙ্কায় তো উইকেট একটু, মানে আমরা বলেছি যে উইকেটে 2 পেস বাউন্স লো, ওইখানে কিন্তু আমরা একটা ব্যাটসম্যান বেশি নিয়ে খেললেও হয়তো পারতাম শ্রীলঙ্কার সাথে। কিন্তু ওটা না করে আমরা ভালো উইকেটে কিন্তু 8টা ব্যাটসম্যান নিয়ে খেলছি। তার মানে আমাদের একটা জিনিস আমি মনে করি যে ইনার ফিলিংস কীরকম হচ্ছে কিনা, যে আমরা ব্যাটিংয়ের উপর কনফিডেন্ট না আমাদের ব্যাটিংয়ের উপরে। মানে নয়তো আমি 8টা ব্যাটসম্যান কেন খেলাবো খামাগাতে? আমার যদি গুড ব্যাটিং ইউনিট হয়, যেমন আমরা যেমন আফগানের সাথে শান্ত আর মিরাজ ব্যাটিং করে কিন্তু ম্যাক্সিমাম ওরা কভার করে দিচ্ছে, আর ব্যাটসম্যান হিসেবে লাগেই নি বলতে গেলে। সাকিব মুশফিক ভেরি গুড, যে ওরা খুব ভালো শেষ করছে ওই ম্যাচটা। বাট এটাই হওয়া উচিত কিন্তু, যে আমার টপারের উপর আমার কনফিডেন্স আছে এবং তারাই 30-35-40 ব্যাটিং করবে, আমরা গিয়ে শেষ করবে 6-7। এই যে সিচুয়েশনগুলো, মানে সুজন ভাই আপনি দেখেন যে মানে 40-42 ওভার খেলতেছে, 38 ওভার খেলতেছে, 5 ম্যাচের মধ্যে 4টায় 45 ওভার পর্যন্ত যেতে পারে না। একদম টু বি ভেরি অনেস্ট, আপনি কি মাহমুদুল্লাহ রিয়াদকে কখনো মিস করেছেন? কখনো মনে পড়েছে তার কথা? এরকম বহু সিচুয়েশন হয়েছে আমাদের, যে জায়গা থেকে আসলে আমরা বের হয়েছি। না, আমি মিস করি না যে তারা মাহমুদুল্লাহর কথা তো ডেফিনেটলি, ও আমাদের এরকম পজিশনে অনেক বাংলাদেশকে অনেক ভালো ম্যাচ জিতিয়ে বের হয়েছে। হ্যাঁ, ফেলিয়ারেও ছিল, এমন না যে মাহমুদুল্লাহ সবই 100% রেকর্ডই ভালো, ফেলিয়ারও ছিল। বাট ওর এক্সপিরিয়েন্সটা ওই জায়গাটায় অনেক ভালো। দ্যাটস হোয়াট আই অলওয়েজ সেজ, যে এক্সপিরিয়েন্সটা, কারণ ওই জায়গাটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা। মিসিং দ্য এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ টিম রাইট নাও। ডেফিনেটলি আমার মনে, আমি আবারও বলি, এটা ক্রুশাল জায়গা। যেদিনকা আফগানের সাথে আমরা জিতলাম, ওই দিনকে ওই জায়গার কোনো ভ্যালু ছিল না, রাইট? বিকজ শান্ত আর মিরাজ কিন্তু কাজ করে দিয়েছিল, আমি যেটা বলতে চাচ্ছি। বাট কালকের ম্যাচটা যখন বাংলাদেশ 47-4, ওইখানে নাম্বার 7 ইজ এ হিউজ প্লেস। মানে কালকের ম্যাচটাই তো সুজন ভাই আমাদের রিয়েল ম্যাচ। আফগানিস্তানের সাথে, নেপালের সাথে আমরা জিতবো, মানে এটা নিয়ে টিভিতে ব্রেকিং দেয় প্রায় আমরা দেখি, বুঝছেন? এত তো মানে এটা নিয়ে খুশি হওয়ার কিছু নাই, যে এটা তো আসলে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আফগানিস্তানের সাথে, আফগানিস্তান গত ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও জিততে পারেনি, তো ওই দলের সাথে আমরা তো জিতবই। কিন্তু কালকের ম্যাচটা আপনি যেটা মেনশন করলেন, সেটাই তো আমাদের আসল চ্যালেঞ্জ। মানে পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এদের সাথে তো আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। সো ওই জায়গায় গিয়ে তো আমরা আসলে পুরোপুরি কি করতেছি সুজন ভাই, কনফিউজিং। না, আমাদের তো যাওয়ার আগে একটা কথা ছিল যে আমরা কি মানে আমাদের একটা হাইপ ছিল যে আমরা এশিয়া কাপে ভালো করতে চাই। মানে কি ভালো করতে চাই? বাংলাদেশের আগে এশিয়া কাপ ফাইনাল খেলেছে, চ্যাম্পিয়ন হয়নি, তো আমরা চ্যাম্পিয়ন হতে চাই, মিনিংসটা এরকম ছিল। ওয়ার্ল্ড কাপেও আমরা ভালো করতে চাই। ভালো করছে মানে কী চাই? এর আগে আমরা ওয়ার্ল্ড কাপে আমাদের কী পর্যন্ত আমরা খেলছি? আমরা এবার সেমিফাইনাল খেলতে চাই, ফাইনাল খেলতে চাই, রাইট? তো সেইখানে যদি আমরা খেলতে চাই, তাহলে আমাদের তো এইসব টিমকে হারাতে হবে, ফার্স্ট কথা হচ্ছে ভাই। তো পাকিস্তান বা ইন্ডিয়া বা শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া হারাতে হবে।
তা আমাদের আসলে প্ল্যানিংটা কোথায়, প্রিপারেশনটা কোথায়, এটা একটা প্রশ্ন আসছে এখন। আমরা মানে আমরা এখন একটা জায়গা নিয়ে, মানে আমি মনে করি যে ওপেনিং নিয়ে আমাদের প্রবলেম নাই আসলে, এটা আমাদের একটা মেকশিফট করা হয়েছে বিকজ উই মিসিং তামিম অ্যান্ড লিটন বোথ ইন দ্য, মানে ওখানে আমি কোনো কমপ্লেনই নেই। তামিম লিটন ইনশাল্লাহ ব্যাক করবে, ফিট হবে, খেলবে ওরা, মানে নাম্বার 7 পজিশনটা আমাদের এখনও টেস্টেড হয়ে রয়ে গেছে, মানে এখানে আফিফ বা শামীমকে নিয়ে কাজ হচ্ছে বা ওরা ওইরকমভাবে সাকসেস। শুধু আফিফ শামীম না, আফিফ শামীম মিরাজ ইয়াসির চৌধুরী রাব্বি, মানে এটা যদি মালবাহী ট্রেনের মতো অবস্থা, বুঝছেন, মানে শেষ হয় না। না আমি সেটা বলতে চাচ্ছিলাম, আমার যেমন কথা হচ্ছে যে আমি আকরাম ভাই একটা ইন্টারভিউ দেখতেছিলাম কিছুদিন আগে, এবং আই এম টোটালি এগ্রি উইথ আকরাম ভাই যে একটা ওয়ার্ল্ড কাপ মানে কিন্তু একটা বিগ স্টেজ, এবং এখানে কিন্তু একটা পজিশনে যেন মানে প্রত্যেকটা পজিশনকে আলাদা করা হয় কেন, বলা হয় কেন ইজ এ টপ ওপেনার, ইজ এ টপ অর্ডার, ইজ এ লোয়ার মিডল অর্ডার বা অলরাউন্ডার, এই প্রত্যেকটা ক্রিকেটের টার্ম আছেন, প্রত্যেকটা না তো টার্ম কেন আছে। তো আকরাম যেমন বলছিলেন যে একটা যখন ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজ যাবো তখন কিন্তু আমাদের 2 বছরের প্রিপারেশনটা দরকার, ম্যাচ খেলে তৈরি হওয়ার জন্য। আকরাম ভাই তো এটাও বলেছে যে রিয়াদকে বাদ দিলে 2 বছর আগেই বাদ দেওয়া দরকার ছিল, আপনি কি এগ্রি? আমি টোটালি এগ্রি করি। তার মানে এখন যে কাহিনীটা হচ্ছে এটার সাথে আপনি আসলে এগ্রি করছেন না, ডিসএগ্রি করছেন, মানে একজন ক্রিকেটার লাস্ট 2 বছরের হাইয়েস্ট রান গেটার, একজন ক্রিকেটার লাস্ট 1 বছরের দ্বিতীয় সর্বোচ্চ রান গেটার, লাস্ট 1 বছরে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে, মানে হচ্ছে সর্বশেষ 1 বছরের পারফরমেন্সের কারণেই কিন্তু আমরা ওডিআই সুপার লিগে উই স্টুড থার্ড, তাই তো? এই ক্রিকেটারকে আপনি হচ্ছে কোনো কারণ ছাড়া, কোনো জাস্টিফিকেশন ছাড়া, আপনি কি জানেন কেন সে বাদ পড়ছে? আমি শিওর আপনিও জানেন না, বাদ দিয়ে দিলাম। সুজন ভাই এটা কি ঠিক? আপনি জানেন কারণটা জানেন না? জানার কথা না, আমার হয়তো বা একটা এন্ড হচ্ছে যে যেমন মানে আমি যেটা মনে করি যে মানে এটা কি ইনজাস্টিস হয়েছে কিনা সুজন ভাই? এইজ ইজ নট এ ম্যাটার টু মি। মাহমুদুল্লাহ 42 বছর বয়স না 28 বছর বয়স না 30 বছর বয়স, আই ডোন্ট নট নিড টু নো ইজ মাহমুদুল্লাহ ফিট টু প্লে, ইজ ক্যাপেবল টু প্লে, আর ইজ স্কিল ইজ গুড। হু সেড হি ইজ আনফিট টু প্লে? এক্স্যাক্টলি, না আমি সেটাই বলছি। আমি একটা প্লেয়ারকে কীভাবে দেখবো যে ওর টেস্ট কী, ওর ফিটনেস কী হয়, ও কি ব্যাটিংয়ে ক্যাপেবল কিনা, রান করছে না তাও রান করছে, মানে অ্যাজ ইউ সেড যে গত 1 বছরে ওর পারফরমেন্স ভালো হয়েছে, হাইস্ট রান গেটার ওর পজিশনে, রাইট? তো ওর পজিশনে না, পুরো বাংলাদেশের মধ্যে, নট অনলি অ্যাট হিজ পজিশন, বাংলাদেশের যত রথী মহারথী পঞ্চপাণ্ডব ষষ্ঠ পাণ্ডব সবার মধ্যে গত 2 বছরে হাইয়েস্ট রান হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের, গত 1 বছরে সেকেন্ড হাইয়েস্ট রান হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের। এখন মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় আমি খালেদ মাহমুদ সুজনকে দিয়ে দিলাম যে গত 2 বছরে হচ্ছে খালেদ মাহমুদ সুজনের হচ্ছে হাইয়েস্ট রান বাংলাদেশের হয়ে, এবং গত 1 বছরে এই মানুষটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট রান করছে। এমনকি আপনার বাদ পড়াটা কি ঠিক? আমি আপনাকে বাদ দিয়ে দিছি, এটা কি জাস্টিস? না জাস্টিস তো অবশ্যই না, এটা কেন হয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে এত বড় ব্যাপারটা আপনারাও ক্লিয়ার না সুজন ভাই? আসলে এট এন্ড অফ দ্য ডে আমরা ডিরেক্টর বোর্ডের অবশ্যই, বা আমরা সবাই এক একটা পজিশন হেল্প করি, আমাদের জানার হয়তো বা রাইট আছে, আমরা জিজ্ঞেস করতে পারি হয়তো বা কেন হলো না, কি জন্য হলো না। হোপফুলি সুজন ভাই এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবে, মানে তাকে আসলে বাদ দেওয়ার যে প্রসেসটা রয়েছে তাকে শুধু না, মানে আমি কি বললাম যে মাহমুদুল্লাহ রিয়াদ নাম ইস্যু না, ইস্যু হচ্ছে সামওয়ান হু ইজ দ্য ক্যারেক্টার হু স্কোর্ড রান হাইয়েস্ট ফর বাংলাদেশ ইন লাস্ট 2 years, সেকেন্ড হাইয়েস্ট ইন লাস্ট 1 year, ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। এবং আপনি যেহেতু টিম ডিরেক্টর সুজন ভাই, আমরা এই জায়গাগুলোতে জবাবদিহিতার ব্যাপারটা যেন এনশিওর থাকে, অন্তত সামনের আপকামিং যে সময়টা ওয়ার্ল্ড কাপের টিম বা যে জায়গাটা, এটা এই প্রমিসটা আপনার কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি কিনা? মানে বাংলাদেশ টিম যখন হয় একা তো আমার ডিসিশন হবে না, আর আমার রোলটা কি এটাও আমি জানি না, আমি কি এম আই পার্ট অফ দ্য সিলেকশন। আপনাকে যদি আগে আমি ছিলাম, আপনাকে যদি ওই রোলটা দেয়া না হয়, আপনাকে যদি ওই রোলটা দেয়া না হয় যে আপনি সিলেকশনে কোনো কথা বলতে পারবেন না, তাহলে ওই টিম ডিরেক্টরশিপ নিয়ে আপনি করবেনটা কি? না সেটাও একটা প্রশ্ন, বাট আমি তো জানি না, সেটা আমার প্রশ্ন। আমি যেটা বলবো যে অ্যাজ লাস্ট টিম ডিরেক্টর আমার সেই রোলটা ছিল, মানে আমি টিম সিলেকশনে থাকতাম, আমার কথা হতো, আমার মতামত হইতো, ডিসিশন হোক না হোক সেটা অন্য জিনিস, দ্যাটস ইম্যাটেরিয়াল। বাট আমি যদি এরকম, হ্যাঁ যে আমি ওইভাবে ধরে নিতেছি যে আমার সেম জিনিসটাই থাকবে, বিকজ আই ওয়াজ ফিনিশড ওই টিম ওটাতেই, এবং আমার ডেসক্রিপশনে আমার বিসিবির একটা এমইউ ছিল, ওটার মধ্যেও লেখা ছিল যে হোয়াট আই ক্যান ডু, হোয়াট আই ক্যান ডু। তো আমি ধরে দিচ্ছি আমি ওটাই করবো, আমি টিম সিলেকশনের পার্টি হব। তো সুতরাং অবশ্যই সেখানে তো আমার একটা কথা থাকবে, বিকজ আদারওয়াইজ আমি তো একটা টেকনিক্যাল মানুষ হিসেবে যাচ্ছি, রাইট? আমি তো টেকনিক্যাল, মানে আমি তো টেকনিক্যাল আমি তো কোনো মানে লজিস্টিক মানুষ হিসেবে যাচ্ছি না, কিন্তু তা লজিস্টিক মানুষ আমি হইতেও চাই না, বিকজ আমার টেকনিক্যাল আমার যেসব যতটুকু বুদ্ধি আছে, বা এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ফাইট করবে, সেখানে আমি যতটুকু ভালো করতে পারি টিমের জন্য, কারণ পাউন ম্যাম কেন দিয়েছেন, উনি আমাকে হয়তো ট্রাস্ট করেন, সেইটা যে সেই বিশ্বাস ওনারা আছেই, তো আমি সেই বিশ্বাসটা রাখতে চাই। আমাকে অনেকে ভুল বুঝতে পারে, ইন্টারভিউর পরে অনেকে অনেক কিছু বলতে পারে, বা যেটা আমাদের বাংলাদেশিদের আমরা আর্গুতে না যাই, আমরা হয়তো বলে দিই সুজন একটা এরকম কথা বলে দিলেন, বা সুজন একটা এরকম কথা বললেন। আমাদের রিলেবল জায়গাটা কি? এক্সপিরিয়েন্স। তো আমরা এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত একটু ধৈর্য দিতে পারতাম, আর মানে কয়েকদিন পরেই ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, মানে 1 মাস পরেই ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, এই আর একটা মাসে আমরা হয়তো বা এক্সপিরিয়েন্স দিয়ে যাইতে পারতাম। তারপর কিন্তু আমাদের হয়তো এনাফ টাইম যে আমরা
হ্যাঁ, ওই সময় আমরা বিল্ড আপের প্রসেসটায় গেলে আমি মনে করি অনেক ভালো করতাম। মাহমুদুল্লাহ রিয়াদকে নিউজিল্যান্ডের বিপক্ষে যে সিরিজ সেখানটায় দলে রাখা হলো, রাখা হবার চান্স হচ্ছে 90% বেশি, কারণ যেহেতু পাপন ভাই এই কথাটা বলেছেন যে আসলে কেন তারা থাকবে না বা কেন দেখবেন না। যদি রিয়াদকে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে রাখা হয়, এটা কি এই প্রিন্সিপাল থেকে রাখা হবে যে রিয়াদ ওখানে যেমন শামীম বা আফিফরা ভালো করলে বিশ্বকাপের দলে ঢুকে যাবে, কিংবা কথার কথা আমি বলছি যে ছোট তামিম ভালো করলে বিশ্বকাপের দলে হয়তো ঢুকে যাবে, মানে নাইমের সাথে তার যে প্রতিদ্বন্দ্বিতায় যদি কেউ জিতে যায় সে বিশ্বকাপের দলে ঢুকে যাবে, এই অ্যাঙ্গেলে রিয়াদকে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাকা হবে এই ভাবনা থেকে, নাকি রিয়াদকে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে যদি রাখা হয় সেই রাখা হওয়ার মূল কারণটাই হবে তাকে বিশ্বকাপের দলে আপনারা রাখতে চান একটু প্র্যাকটিসের সুযোগ করে দেয়া, rather than his performance? মানে খুব শর্ট টাইম, এত চিন্তা করা যাবে না। যদি আমি রিয়াদকে ডাকি তার মানে রিয়াদ ইন দ্য ওয়ার্ল্ড কাপ। ওকে, যদি আমার কথা, যদি এই নিউজিল্যান্ড সাথে রিয়াদ খেলে তার মানে রিয়াদকে নিয়েই পরিকল্পনা করতে হবে, নয়তো রিয়াদ খেলার কোনো মানেই হয় না। তাহলে রিয়াদ কেন কেন, তাহলে শামীমকে 3 ম্যাচ খেলাবো যাকে আমরা চিন্তা করছি, রিয়াদ না। তো রিয়াদ আসে 3 ম্যাচ খেলবে, মানে রিয়াদকে আনতে তাহলে আমি একজনকে বাদ দিতে হবে, শামীমকে হোক আফিফকে হোক বাদ দিতে হবে না? তাহলে ওদের তো আবার আমি 3 ম্যাচ খেলার পর রিয়াদকে বাদ দিয়ে আবার আমি শামীম আশিফকে নিলাম, তো ওরাও তো 3 ম্যাচ এক্সপিরিয়েন্সটা মিস করলো 3 ম্যাচের, রাইট? মানে আমি মনে করি না এটা করা উচিত। মানে যখন আমি এমার্জেন্সি ঢুকবো তখন তো এমার্জেন্সি মানে এমার্জেন্সি, নাথিং এলস। আমাদের এখন এমার্জেন্সি। থ্যাংক ইউ সো মাচ সুজন ভাই, আরও স্পষ্ট কথা বলার জন্য। অনেক কিছুই অনেকের পক্ষে বিপক্ষে যাবে না, আমার উপর অনেকে হয়তো রাগ করতে পারে, আপনার উপরও রাগ করতে পারে, কিন্তু দিন শেষে এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের ক্রিকেট আসলে এই মুহূর্তে যেভাবে চলছে এটা প্রপার ট্র্যাক না। খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্ব বিশ্বকাপ থেকে পালন করবে, তবে আমার ব্যক্তিগত চাওয়া নিউজিল্যান্ড সিরিজ থেকে যেন এই মানুষটাকে আসলে দলের সাথে ইনভলভ করা হয়। রিয়াসাদ আজিম।